সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভারত থেকে যেভাবে ফেরানো যাবে শেখ হাসিনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। অভ্যুত্থানের সময় বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 17 নভেম্বরের এই রায়ের বিপরীতে ভারতের অবস্থান বেশ রহস্যজনক দেখা গেছে। প্রিয় দর্শক, ঠিক কোন কোন ভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে ফাঁসির দণ্ড দেওয়া যায় সে বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন। এবারে জানাবো হাদির হত্যাকারীর 2 সহযোগী ভারতে গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িত 2 সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলেন পূর্তি ও সামি। এদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট ইস্যু, এনসিপিতে নারী বিদ্রোহ। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে বিভাজনের সুর বাজতে শুরু করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন ইস্যুতে দলের ভেতরে মতবিরোধ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে দলের নারী নেতৃত্বের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। একের পর এক নারী নেত্রীরা পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো আজ রবিবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন। 111 সেনা সমর্থিত সরকারের হাতে গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হবার পর 2008 সাল থেকে এই ভবন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবারে থাকছে বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না, ভিপি নূর। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী 3 আসনের বিএনপি জোটের প্রার্থী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাশ্চাত্যের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে লিপ্ত ইরান, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ বর্তমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের মতো একটি পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত রয়েছে। আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠককে সামনে রেখে শনিবার এ মন্তব্য করেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ভারত থেকে যেভাবে ফেরানো যাবে শেখ হাসিনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। অভ্যুত্থানের সময় বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 17 নভেম্বর এই রায়ের বিপরীতে ভারতে অবস্থান বেশ রহস্যজনক দেখা গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সময়ের মিত্রের বিরুদ্ধে দেওয়া রায় আমলে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে তারা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। এখন দেশের মানুষের জানার বিষয় হলো কখন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে, দিলেও বা কিভাবে ফেরত দিতে পারে। এসব বিষয় তুলে ধরে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের সহযোগী অধ্যাপক অভিনব মেরহোত্রা অধীম উপাধ্যায় দ্য ডিপ্লোম্যাটিক একটি নিবন্ধ লিখেছে। এতে তারা দেখিয়েছেন ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে কিভাবে। 17 নভেম্বর শেখ হাসিনা রায় ঘোষণার 3 সপ্তাহ পর ঢাকার অনুরোধে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও ধোঁয়াশাপূর্ণ অবস্থান ছিল। তিনি ফেরার বিষয়টি পুরোপুরি শেখ হাসিনার সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। তবে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টার মূলে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে একমাত্র হাতিয়ার হল প্রায় 1 যুগ আগে স্বাক্ষরিত একটি চুক্তি। গত 21 নভেম্বর আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা। এ নিয়ে ভারত এখন কূটনৈতিক উভয় সংকটে পড়েছে। একই সঙ্গে রায় এবং প্রত্যাবর্তন ইস্যু ভারতকে আইনি, নৈতিক এবং ভূরাজনৈতিক দ্বিধায় ফেলে দিয়েছে। একদিকে ভারত সরকার ঢাকার অনুরোধ পর্যালোচনা করছে, অন্যদিকে ঢাকার অন্তর্বর্তী সরকার জোর দিয়ে বলছে তাদের এই অনুরোধে দুদেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের চুক্তি, এই চুক্তি অনুযায়ী গুরুতর অপরাধে দণ্ডিত যে কোনো ব্যক্তিকে ফেরত দিতে ভারত বাধ্য। তবে ভারত সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এখনও কোনো ইঙ্গিত দেয়নি যে ঢাকার অনুরোধ গ্রহণ করবে বা প্রত্যাখ্যান করবে, নাকি আরও ব্যাখ্যা চাইবে। তিনি এই প্রক্রিয়ার কোনো পদ্ধতিগত ত্রুটি থাকে তবে ভারত আইনগতভাবে প্রত্যাবর্তন বিলম্বিত বা প্রত্যাখ্যান করার যৌক্তিকতা দেখাবে। বাংলাদেশ যদি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়,
সবার আগে তাকে সরকারিভাবে পলাতক অপরাধী ঘোষণা করতে হবে। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে সেসব অপরাধের মধ্যে করা প্রত্যাবর্তন চুক্তিতে উল্লেখ আছে কিনা, উল্লেখ থাকলে তবেই ফেরত চাওয়া যাবে। শেখ হাসিনার অপরাধের যাবতীয় প্রমাণ, আদালতের নথিসহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা বিভাগের আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে হবে। ভারতের ১৯৬২ সালের প্রত্যাবর্তন আইন অনুযায়ী এসব যাচাই বাছাইয়ের প্রক্রিয়া বেশ কঠোর। এখানে মামলার একটি শক্ত প্রাথমিক ভিত্তি, প্রাইভেসি প্রমাণ থাকা জরুরি। এর অর্থ হল শেখ হাসিনার বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ এতটাই জোরালো হতে হবে যে একই ধরনের অপরাধ ভারতে সংঘটিত হলে সেই প্রমাণের ভিত্তিতে সেখানে বিচার কার্য শুরু করা সম্ভব হয়। তবে এই আইনের ৩য় অধ্যায়ে দ্রুত বা সহজ প্রক্রিয়ার সুযোগ রাখা হয়েছে। এই নিয়মের অধীনে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের শক্ত প্রাথমিক ভিত্তি বা প্রাইমাকেসি কেস দাঁড় করানো বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। পরিবর্তে অনুরোধকারী দেশ থেকে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা সহ নথিপত্র একজন প্রত্যাবর্তন বিচারককে সন্তুষ্ট করলেই চলবে। বিচারককে নিশ্চিত হতে হবে নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ দুদেশের চুক্তি অনুযায়ী প্রত্যাবর্তন চুক্তি অপরাধের মধ্যে পড়ে। ভারত ১৯৬২ সালের আইনে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের আবেদন করার আগেই অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক গ্রেপ্তার করার বিধান আছে। তবে গ্রেপ্তারের অনুরোধ অবশ্যই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিপিভি বিভাগে পাঠাতে হবে। এ কাজে আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলের সহায়তা নেওয়া সম্ভব। যদিও শেখ হাসিনার ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোনো সাময়িক গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়নি। আইন অনুযায়ী আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রকে ৪৫ থেকে ৬০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়। যদি এই সময়ের মধ্যে স্বাগতিক দেশের আদালত পলাতক আসামিকে মুক্তি দেয়, তবুও তা ভবিষ্যতে তাকে পুনরায় গ্রেপ্তার বা প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ পরে যদি আনুষ্ঠানিকভাবে অনুরোধ বা প্রয়োজনীয় নথিপত্র এসে পৌঁছায়, তবে অভিযুক্তকে আবার গ্রেপ্তার করে প্রত্যাবর্তন প্রক্রিয়া চালানো যাবে। একজন পলাতক অপরাধীকে হস্তান্তরের অনুরোধ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা যেতে পারে, যেমন দিল্লিতে অবস্থিত কোনো কূটনৈতিকের মাধ্যমে, সরাসরি অনুরোধকারী সরকারের মাধ্যমে অথবা বিদেশের ভারতীয় মিশনের মাধ্যমে। সিপিভি বিভাগ প্রত্যাবর্তনের অনুরোধ পাওয়ার পর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যায়। যদি অনুরোধ উপযুক্ত মনে করা হয়, তবে মামলা তদন্তের জন্য একজন তদন্ত বিচারক নিয়োগ করা যেতে পারে। যখন পলাতকের পরিচয়, সমর্থনকারীর প্রমাণাদি, আইনের বিধান এবং অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তরের বিষয়ে তদন্ত বিচারকের প্রতিবেদন প্রক্রিয়া করা হয়, তখন প্রত্যাবর্তন বিচারক ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে কারাগারে পাঠাতে এবং কেন্দ্রীয় সরকারের আদেশের জন্য অপেক্ষা করতে পারেন। এ পর্যায়ে প্রত্যাপন চুক্তির তার প্রতিবেদন এবং পলাতক অপরাধে লিখিত বিবৃতি থাকলে তা কেন্দ্রীয় সরকারের বিবেচনার জন্য পাঠানো হয়। তদন্ত শেষ করার পর যদি প্রত্যাপন বিচারক দেখতে পান বিদেশি রাষ্ট্রের অনুরোধ অনুযায়ী প্রাথমিকভাবে প্রতীয়মান মামলা প্রতিষ্ঠিত হয়নি, তবে পলাতক অপরাধীকে অব্যাহতি দেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকায় মুখ্য হয়ে দাঁড়ায়। তদন্ত প্রতিবেদন এবং পলাতক আসামির জবানবন্দি যাচাই বাছাই করার পর সরকার তাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এজন্য সরকার আসামিকে হেফাজতে নেওয়া এবং হস্তান্তরের জন্য পরোয়ানা জারি করতে পারে। এই পরোয়ানায় স্পষ্ট উল্লেখ থাকে ঠিক কোন স্থান এবং কার কাছে আসামিকে তুলে দেওয়া হবে। স্বাগতিক রাষ্ট্র চাইলে প্রত্যাবর্তনের অনুরোধ প্রত্যাখ্যানও করতে পারে, যদি তারা মনে করে অপরাধের ধরন রাজনৈতিক বা সামরিক প্রকৃতির অথবা অভিযুক্ত ব্যক্তি অনুরোধকারী দেশের বিচার এবং শাস্তি থেকে দায়মুক্তি, তবে তাকে পাঠাবেন না। এছাড়া অভিযুক্ত যদি আগেই এই অপরাধের জন্য বিচার বা শাস্তি পেয়ে থাকেন কিংবা খালাস বা ক্ষমা পেয়ে থাকেন, তাহলে প্রত্যাপন করা হবে না। এমনকি যদি মনে হয় অভিযুক্তকে তার বর্ণ, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতাদর্শের কারণে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ফেরত চাওয়া হচ্ছে, তবে স্বাগতিক রাষ্ট্র এই অনুরোধ নাকচ করতে পারে। হাদির হত্যাকারীর ২ সহযোগী ভারতে গ্রেপ্তার। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত ২ সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলেন পূর্তি এবং সামি। রোববার ঢাকার মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এম. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ নিশ্চিত করেছে যে হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বর্তমানে দেশে নেই। তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ সেখানেই তার ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ফয়সালের মা, বাবা, স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন ইতিমধ্যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি এবং মোটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক এবং ভুয়া নম্বর প্লেট জব্দ করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট ইস্যু
এনসিপিতে নারী বিদ্রোহ। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে বিভাজনের সুর স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন ইস্যুতে দলের ভেতরে মতবিরোধ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে দলটির নারী নেতৃত্বের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। তাদের কয়েকজন ইতিমধ্যেই প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। দল থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র নির্বাচন করবার ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত সংগঠক তাসনিম জারা। এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুমা জাবিনও পদত্যাগ করেছেন। তিনি ঢাকা ১৭ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। জানা গেছে, জামায়াতের সঙ্গে এনসিপি নির্বাচনী জোট গঠন ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে দলটির নারী নেত্রীরা। গত ২৫শে ডিসেম্বর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বৈঠকে নারী নেত্রীরা স্পষ্ট জানিয়ে দেন, জামায়াতের সঙ্গে জোট হলে তারা সম্মিলিতভাবে পদত্যাগ করবেন। এরপর একের পর এক নারী নেত্রী ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের অবস্থান জানাচ্ছেন। জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তারা রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতার যাওয়ায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামের দায়িত্বশীল নেতারা বক্তব্য করেছিলেন, জামায়াত জুলাইয়ের স্পিরিট বাংলাদেশ নিয়ে পরিকল্পনায় একমত হলে জামায়াতের সঙ্গে জোট করতে আসতে পারে যে কোনো দল। সামান্তা শারমিন আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।